সফটওয়্যার এমনি দুর্বল হয়ে গেছে। আচ্ছা, স্ক্রিন তো ব্ল্যাক দেখা যাচ্ছে। স্ক্রিন আমি এখনো শেয়ার করি নাই। দেখতে পাচ্ছেন সবাই আমার স্ক্রিন? না, আসে নাই তো। স্ক্রিন তো শেয়ার করছি আমি। স্যার আপনার স্ক্রিন হ্যাঁ, শেয়ার আসছে। দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ, জি দেখা স্যার দেখা যাচ্ছে। যাচ্ছে। কি একটা বিষয়, সেটা হচ্ছে কি, আমরা তো এখানে কয়জন আছি? আমরা 4 জন আছি অলরেডি। আবার একটা জানার বিষয় ছিল, সেটা হচ্ছে কি যে আমরা অ্যাকচুয়ালি কি জন্য ডিজিটাল মার্কেটিং শিখতে আসছি? এই বিষয়টা যদি আপনাদের জায়গা থেকে একটু বলতেন তাহলে আমার জন্য ভালো হতো। স্যার একটু বলুন কাইন্ডলি। অ্যাকচুয়ালি বর্তমানে আমরা যে সেক্টরেই থাকি, আসলে মার্কেটিং বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক হাজার গুণে ভালো, কিন্তু একজন মার্কেটার যদি ভালোভাবে সেটা মার্কেটিং না করতে পারে, তাহলে সেই প্রোডাক্টটা 0% বিক্রির সম্ভাবনা থাকে। আর আমাদের প্রোডাক্ট মোটামুটি চলার মতো একটা প্রোডাক্ট, কিন্তু একজন মার্কেটার যদি সেটা তার মার্কেটিং পলিসি যদি ব্যবহার করতে পারে, তাহলে সেই প্রোডাক্টটা অবশ্যই মানে আগের চাইতে বা স্বাভাবিকের চেয়ে অনেকটাই সেল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর আমাদের বিজনেসটা গ্রো হয় খুব দ্রুত। মূল উদ্দেশ্যই হচ্ছে এইটা। আর সবচেয়ে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনের যে মূল উদ্দেশ্য, টাকা ইনকাম করা। আর এইটা কিভাবে সহজভাবে আমরা আমাদের মানে মার্কেটে থেকে টাকাটা আনতে পারবো, সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এই আর কি। ঠিক আছে স্যার, আপনাকে ধন্যবাদ। তারপরে এই আলামিন ভাই। বন্ধু, জি। এই যে রাবের লিপি আপু আছে বুঝছো, ও আমার পরিচিত আপু, খুবই ভালো। এই নতুন জয়েন আছে, কিছু কথা বললে বলতে পারো। ঠিক আছে, তুমি বলো, তারপরে বলতেছি আমি। আপু, হ্যাঁ, আলামিন বলো। হ্যাঁ, শুনতে এটা আমার পাচ্ছি। ফ্রেন্ড, আমি আপনাকে যে বললাম হ্যাঁ, হ্যাঁ, হয়তো। হ্যাঁ, কেমন আছেন? আচ্ছা, আমি তুমি করে বলি, যেহেতু আমার ছোট হবে। হ্যাঁ, ছোট ভাইয়ের মতোই। আচ্ছা, নামটা জানতে পারি কি? আসসালামু আলাইকুম, আমার নামটা নাম হচ্ছে রেজাউল করিম বলছিল। রেজাউল করিম। জি জি। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ, ভালো আছি। অ্যাকচুয়ালি আমি জানতে চাচ্ছিলাম যে আপনি ডিজিটাল মার্কেটিং কেন শিখতে চাচ্ছেন, এই বিষয়টা যদি বলতেন। ডিজিটাল মার্কেটিং কেন শিখতে চাচ্ছি? আসলে আমাদের আমরা নিজেদের আমি সাপোজ যে আমি ঘরে বসে আছি। এই আমাকে আমি কিন্তু একটা ব্র্যান্ড হতে পারি, হ্যাঁ? কারণ কিভাবে? আমি আমার প্রচারণার মাধ্যমে সেটার একটা মাধ্যম লাগবে, এবং সেটার ওয়েটা আমার যদি জানা থাকে, যেকোনো মাধ্যমে হোক, আমি সেটা মার্কেটিং করতে পারি, এবং সেটা যদি আমার পণ্য হয়, বা যেকোনো আকারে নিজেকে ইমপ্রুভ করতে পারি ওটার মাধ্যমে, বা নিজেকে একটা জায়গায় পৌঁছাইতে পারি, এবং সেটার মাধ্যমে যদি আমি আর্নও করতে পারি, হ্যাঁ, ওটা হলো আমার একটা বেনিফিট সাইড। হ্যাঁ, তো এটাই আসলে, এই জন্যই আমাদের প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আসলে আমাদেরকে নিজেদেরকে প্রচার করা এবং প্রসার করা, এটাকেই আমি মূলত নিজেদেরকে অনেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আমি মূলত মনে করি যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে, মানে মার্কেটিং এর মধ্যে পড়ে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা আলামিন ভাই তো অনেকদিন শিখতে যাচ্ছেন, তারপরে হচ্ছে গিয়া হ্যালো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এখন আপনি মিউট করেন। আর স্যার, মিউট করেন আপনি। হ্যালো। জি শুনতে পাচ্ছি আমি, আপু বলুন। আপনার কথা
বুঝতে পারছি, হয়তো রেজাউলের নেট মনে হয় কম, নেট স্পিড। আচ্ছা, আচ্ছা। জি, আমি বুঝতে পারছি। আমি মিউট করছিলাম, এটা ভুলে গেছিলাম আমি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর বন্ধু, জি, জি। আপু আপু কিন্তু হলো বিক্রি করে, পোশাক, তেল, ও আচ্ছা, বিজনেস তাহলে আছে। তো আরো প্লাস পয়েন্ট। একটা বিজনেস রান করার জন্য অনেকটাই জরুরি ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, আচ্ছা, আপনারা একটু মিউট করেন। আমি একটু ক্লাসে যাই, দেখি কি অবস্থা এখন। রাবেয়া মজুমদার আপু, আপনি মিউট করেন। আমার মনে হয় মেবি নেট ইস্যুর কারণে মিউটটা হচ্ছে না। আমি করে ও, ফেলবো, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, আমি যাচ্ছি। আমি এখন পর্যন্ত ক্লাসের কোনো আউটলাইন দেয়নি, তো আউটলাইনটা আমি দেখাচ্ছি যে এই কোর্সে আমি কি কি দেব, এটাই আর কি। দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? না দেখা যাচ্ছে না, অন্ধকার, ব্রাইটনেস কালো হয়ে গেছে। দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন? স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে আমি এখানে বেসিক কিছু দেবো আমি মোটামুটি। এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি সবগুলো নেই নাই, বিকজ বাংলাদেশে সবগুলো চলে না। যার কারণে এখানে সোশ্যাল মিডিয়া শুধু আমি ফেসবুক নিছি। আর নিশ যেটা আপনি প্রোডাক্ট সিলেকশন, এই বিষয়টা আমি রিসার্চ করাবো এখানে। আমি দেখাবো যে কিভাবে আপনি আপনার প্রোডাক্ট রিসার্চ করবেন। তারপর হচ্ছে ডোমেন রিসার্চ, অডিট রিপোর্ট, যেটা হচ্ছে গিয়ে আপনার কোনো একজনের ওয়েবসাইট বা কোনো একজন ক্লায়েন্টের ওয়েবসাইটের কি পরিস্থিতি, এটা আপনি যখন দেখবেন, এটা হচ্ছে গিয়া অডিট রিপোর্ট দিলে, অডিট করলে এসিএম রাশ বা অন্যান্য থার্ড পার্টি যে টুলসগুলো আছে, ওই টুলসগুলো দিয়ে যখন আপনি অডিট করবেন একটা ওয়েবসাইট, তখন আপনি ওটা বুঝতে পারবেন যে একটা ওয়েবসাইটে কি কি সমস্যা আছে, কি কি কপিরাইট আছে, হ্যাঁ, এগুলো দেখতে পারবেন। ভিডিওটা রান করে নাও। বুঝি নাই স্যার? ভিডিও 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 করতেছো না? জি। তোমরা অফ করা আছে। ভিডিও অফ স্টপ করা করা, ভুল নেই। ভিডিও স্টপ করা নাকি? না তো। আচ্ছা, স্যার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে গুগল অ্যালগরিদম হচ্ছে গিয়া, আমরা যখন কন্টেন্ট লিখবো এসইও করার জন্য, তখন হচ্ছে গুগল অ্যালগরিদমের একটা কাজ আছে, যেটা সে কন্টেন্টটা কেমন হবে বা কিওয়ার্ডটা কয়টা কিওয়ার্ড মানে কতটুকু কন্টেন্টে কতগুলা কিওয়ার্ড বসাতে হবে, এগুলো হচ্ছে গুগল অ্যালগরিদম আপনাকে মানে বলে দেবে। এগুলো বলে দেবে না সরাসরি যে এখানে এখানে এটা করতে হবে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে অ্যালগরিদম কি বলছে, সে অনুযায়ী আমরা কন্টেন্ট লিখবো বা কিওয়ার্ড দ্বারা কন্টেন্টটা অপটিমাইজ করব। হচ্ছে ফেসবুক পিক্সেল। পিক্সেল হচ্ছে যখন আমরা অ্যাড চালাবো, অ্যাডে যখন রিটার্গেটিং করতে হয়, রিটার্গেটিং বলতে আমরা একই মানুষকে আমরা বারবার টার্গেট করব, এটাকে বলে রিটার্গেটিং। বা আমরা একজনকে একটা পোশাক বা কোনো একটা প্রোডাক্ট সেল করছি, তাকে আবার আমরা টার্গেট করতে চাচ্ছি, তখন হচ্ছে গিয়া আমরা রিটার্গেটের জন্য ফেসবুক পিক্সেলটা সেট আপ করে থাকি। তারপরে কিওয়ার্ড রিসার্চ, যেটা এসইওর জন্য কাজ করতে হবে। তো কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট সব জায়গায় লাগে। যদি ফেসবুক মার্কেটিং করেন তাহলে কন্টেন্ট লাগবে। তারপর হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ যখন করবেন, তখনও কন্টেন্ট আমাদের লাগে। তারপর হচ্ছে অন পেজ এসইও, যেটার মূল কাজ হচ্ছে একটা প্রোডাক্ট বা সার্ভিসের একটা কন্টেন্ট সুন্দরভাবে গোছানো।
তারপর টেকনিক্যাল এসইও হচ্ছে গিয়া গুগলকে বলে দেওয়া যে আমি আমার অফিস এখানে আছে, আমার এতগুলা মিডিয়া আছে এবং কি আমার যে একটা বিজনেস আসছে এটা গুগলকে বলে দেব, যার কারণে এটা হচ্ছে গিয়া টেকনিক্যাল এসইও করতে হয়। তারপরে ফাইনাল ছিল সেখানে আপনার বিভিন্ন সলিউশন, বর্তমান যে ডিজিটাল মার্কেটিং সমস্যাগুলো আছে এগুলো কিছু কাজ দেখাবো এখানে আমি। তার হচ্ছে ব্যাকলিং হচ্ছে গিয়া ওয়েবসাইটের বাইরে গিয়ে যে এসইওর কাজগুলো করা হয় এগুলো হচ্ছে ব্যাকলিং। এটা বিস্তারিত এখন জানাচ্ছি না, আমি জাস্ট ক্লাসগুলো আউটলাইনটা দেখাচ্ছি আমি। লোকাল এসইও, লোকাল ক্রিয়েশন, ইউটিউব মার্কেটিং, ইমেল মার্কেটিং, গুগল অ্যাডস বাংলাদেশে খুব একটা কাজ করে না, বিকজ গুগলে আমরা কিনি না কোনো কিছু, বেশিরভাগ জিনিস আমরা ফেসবুকেই কিনি, তাছাড়া অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়া আমরা ইউজ করি না। তারপর হচ্ছে গুগল সার্চ কনসোল, এটা হচ্ছে গিয়ে আপনার অ্যানালাইসিস করার জন্য আর কি ইউজ করতে হয় আমাদের। আচ্ছা রেজাল্ট, জি বলুন। ক্যান আই আস্ক ইউ, এই আচ্ছা তুমি যে এই কোর্সটা দেখাচ্ছ, হ্যাঁ, বা সিলেবাস আকারে দেখাচ্ছ, হ্যাঁ, এখন এটা আমি জানতে পারি কি এটা ইন্টেনশনটা কি? মানে এটা কি তুমি শিখাতে চাচ্ছ আমাদেরকে, বা এটা কি পাবলিশ করতে চাচ্ছ, বা তোমার ফ্রেন্ডলি বলতে পারো, সমস্যা নাই। এটা অ্যাকচুয়ালি আমি নিজে শিখতে চাচ্ছি এবং কি শেখাতে চাচ্ছি নিজেকে যাচাই করার জন্য। আর এটা আমি আচ্ছা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়া হ্যাঁ, এই ক্লাসগুলো আমি করাবো বা এই দক্ষতাগুলো আমি শেখাবো। বুঝছেন? এটা হচ্ছে হুম, আউটলাইন। একটা কোর্সের যে আউটলাইনগুলো থাকে ওগুলো আমি দেখাচ্ছি এখন। আচ্ছা বুঝতে পারছেন? তুমি আমি একটু এই কোর্সগুলা নেক্সট ইন ফিউচারে তুমি এই কোর্সগুলা করাবা, ঠিক জি, আছে? জি, প্লাস তুমি শিখছো এতদিন, এখন তুমি কতটুকু পারো নিজেকে যাচাই করার জন্য, জি, নিজেকে যাচাই করার জন্য, হ্যাঁ, অন্যের মাধ্যমে যাচাই করার জন্য, কারণ নিজেকে তো নিজে জাজ করতে পারবা না, অন্যের মাধ্যমে করতে হবে অবভিয়াসলি। হ্যাঁ, তো এক্সাক্টলি। সেজন্য তুমি এটা করতে চাচ্ছ যে অন্যরা কতটুকু উপকৃত হয় তোমার এই কোর্স দ্বারা, এটাই তো? জি, জি, এটাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে, দ্যাটস ফাইন। তো তুমি এখানে আমি যা দেখলাম যে এখানে অনেকগুলা নিশ আছে কিন্তু, হ্যাঁ, জি, জি। অনেকগুলা নিশ নিয়েই করাতে চাচ্ছ। এখানে কয়টা আছে টোটাল? এখানে টোটাল ৩১৮, ১৯, ২০টা আছে। আচ্ছা, তুমি এই সবগুলা এই নিশের উপরে কি তুমি অনেক স্যাটিসফাইড, মানে নিজে সবগুলা খুব ভালোভাবে পারো, এই ধরনের কোনো কিছু স্যাটিসফাইড? এই সবগুলা আমি নিজে কাজ করছি বিধায় আমি এই কোর্সটা শুরু করতে চাচ্ছি, বুঝছেন? আমার যে আচ্ছা, এখন আচ্ছা, যেখানে আছে আমি, এইখানে এই সবগুলো হুম, কাজই আমি করছি। বুঝতে আচ্ছা, পারছেন? আচ্ছা, বুঝতে পারছি, ভালো কংগ্রাচুলেশন। আচ্ছা, এখানে প্রথমে যে আমরা যেটাকে ধরো যে জিনিসগুলোকে প্রথমত ছোট ছোট আকারে ধরি, হ্যাঁ, যেমন এই যে ডিজিটাল মার্কেটিং, তারপরে আর কিছু আছে, আমি ফেসবুক মার্কেটিং, এগুলো হ্যাঁ, হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর তারপরে ছোট ছোট, অন্তর্ভুক্ত এগুলা সবগুলাই। হ্যাঁ, 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 ছোট ছোট জিনিসগুলো যখন আমরা ধরি, ধরো প্রথম অবস্থা ধরি যে যেগুলো একটু সিম্পল লাগে মনে হয়, ওইটা বলতেছি আর কি, হ্যাঁ, তারপরে যে আমরা এই যে এসইও, এগুলো তো বড় পার্ট, হ্যাঁ, এসইও এর মধ্যে অনেক কিছু এসইও আছে। পার্টটা অনেক বড় সবথেকে। এসইও আপনার হুম, ডিজিটাল মার্কেটিং এর এখন কি সবথেকে বড় পার্ট। তুমি কি টোটালি সবকিছু নিয়ে ক্লাস করতে চাচ্ছ? এখন সবগুলো নিয়ে, হ্যাঁ, আমি সবগুলো নিয়ে ক্লাস করাবো, কিন্তু এই যে আমি এখানে লিখে দিছি যে ফেসবুক মার্কেটিং এ ৩টা ক্লাস হবে, নিশ রিসার্চে একটা ক্লাস হবে, ডোমেন রিসার্চে একটা ক্লাস হবে, অডিট রিপোর্টে একটা ক্লাস হবে। আমি সবগুলোই ক্লাস করাবো এখানে আমি, এবং কি এখানে যে কাজগুলো আমি দেখাচ্ছি সবগুলো আমি করছি এবং কি সবগুলো আমি আপনাদের সামনে করব এবং কি আপনাদের দেখাবো। আচ্ছা, আচ্ছা, আর আচ্ছা, আজকে তুমি যে তো ক্লাসটা, করলা, ঠিক আছে, এখন ভাইয়া, ছোট ভাই, তুমি তো ধরো করলা, হ্যাঁ, তোমার ওই স্কিল আছে, হ্যাঁ, তো এখন ধরো আমি উপকৃতটা কিভাবে হব, বা তোমাকে আমি কিভাবে জাজ করব, বা আমি আমাকে কিভাবে ইমপ্রুভ করবো এটার মাধ্যমে? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে গিয়া আপনি একটা বিজনেস সেটা আপনি যদি কোথাও জব করেন ডিজিটাল মার্কেটিং অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে, পুরা বিজনেস যে সেট আপটা করতে হয় এই পুরা বিজনেস সেট আপটা আমি করে দেখাবো এখানে, যেটা আপনি ট্রাই করলে পারবেন। বুঝতে পারছেন? ধরেন আপনি কোথাও জব নিলেন, তাহলে কি করতে, আপনি ধীরে ধীরে পুরো একটা বিজনেস সেট আপ করবেন, সেট আপ করে দেন আপনি অ্যাড চালাবেন। এখানে ফেসবুক মার্কেটিং এ যেটা আছে এখানে কিন্তু ৩টা ক্লাস। একটা হচ্ছে ফেসবুক সেটআপ, যেটা বাংলাদেশের সবথেকে বেশি কিন্তু ফেসবুক। ইনস্টাগ্রাম, টুইটার, টামলার, পিন্টারেস্ট এগুলো কিন্তু চলে না।
যার কারণে সোশ্যাল মিডিয়ার শুধুমাত্র আমি ফেসবুক মার্কেটিংটাই নিয়েছি, বিকজ সবগুলো তো বাংলাদেশে চলে না, যার কারণে আমি ওগুলো নিয়ে নেই। আর এগুলার কাজও খুব বেশি না, বুঝতে পারছেন? আচ্ছা, তোমার এখানে কি ইমেল মার্কেটিং রাখছো? হ্যাঁ, ইমেল মার্কেটিং আছে। ইমেল মার্কেটিং, ব্যাকলিং, এই যে ইমেল মার্কেটিং, ২ টা ক্লাস হবে এখানে। একটা হচ্ছে ইমেল জেনারেট, আর একটা হচ্ছে গিয়ে ইমেল কিভাবে পাঠাবো আমরা। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আপু খুব কম বুঝি, বুঝি প্লাস কাজের বেলায় কম বুঝি, যেটা সত্য, আপনি এবং তো আমি বিজনেস সত্য বলতে করতেছেন পছন্দ অলরেডি, আপনি করি। পারবেন খুব তাড়াতাড়ি। হ্যাঁ, আমি জানি আপনি কিছুটা জানেন বিজনেস, ভালো কিছুই জানেন নিঃসন্দেহে। না আপনি না না, তেমন কিছু আলামিন জানেনই। আলামিন জানি। হ্যাঁ, আমি এই সেক্টরে দুর্বল, অনেকটাই দুর্বল, কিন্তু হ্যাঁ আমি ধরো আমার হলো কি, আমি প্র্যাকটিক্যালি যখন করতে যাই জিনিসটা পারি না, হ্যাঁ, কিন্তু বুঝি, জিনিসটা বুঝতেছি। প্লাস একই মোবাইল দিয়ে তো আমার তো ল্যাপটপ বা পিসি কোনো কিছুই নাই, তো আমি যখন একই মোবাইল দিয়ে দেখে একই ভিডিওটা দেখে যখন আবার ব্যাক চলে আসি, কারণ এটা তো আমার মাথায় রাখতে হয়, ঠিক আছে? তো এটা তো আলাদা কোনো ডিভাইস আমি দেখতেছি না যে ওখান থেকে দেখে দেখে প্লাস আমি ট্রাই করলাম, তো ওরকমও না। এবং কি আমার তো মেরিড পার্সন, তো যার কারণে আদার্স অনেক কাজ করতে হয় আমাকে, ঠিক আছে? তো এর বাইরে আমি কাজগুলা করার অনেক প্রবল ইচ্ছে এবং শিখারও অনেক ইচ্ছে, কারণ আমার কাছে মনে হয় যে শিখার কোনো শেষ নাই বা জানার কোনো শেষ নাই, এগুলোকে আমি খুব বেশি ইম্পর্টেন্স দিই। তো এই জন্য আসলে তোমাকে ধন্যবাদ আসলে এই ধরনের মনোভাবটা রাখার জন্য, বা নিজেকে জাজ করার জন্য, হলো যে এই অভিনব পদ্ধতিটা নিজে ইউজ করতেছো বা অন্যকে উপস্থিত করার উদ্দেশ্য তোমার এই আছে, এটার জন্য তোমাকে আই অ্যাপ্রিসিয়েট ইউ। হ্যাঁ, তো ধন্যবাদ। আমি কত উপকৃত হব আসলে ঠিক জানি না, কারণ আলামিন ভালো করে জানে যে আমার শিক্ষার অনেক আগ্রহ আছে, কিন্তু আমি ওই যে একটু মানুষ বলে না যে একটু একটু হাতে কড়ির প্রয়োজন, আমার জিনিসটা হচ্ছে আসলে ওইরকম ছোট ছোট নর্মাল জিনিস, কিন্তু আমি হার্ড জিনিস কিন্তু অনেক কিছু হয়তো অনেক সময় বুঝে যাই, কিন্তু কিছু কিছু ছোট ছোট নর্মাল জিনিস আমার মাথায় ঢুকতে কষ্ট হয়ে যায়। হ্যাঁ, আবার যখন ইংলিশের ক্ষেত্রে হোক, মানে ওই ক্ষেত্রে আমি আবার কোনো ইয়া নাই, কথা বুঝছো, মানে বুঝতে পারি জিনিসটা। আচ্ছা, আরেকটা বিষয়, আপনার তো ল্যাপটপ বা কম্পিউটার লাগবে, তাছাড়া তো আপনি কাজ করতে পারবেন না। হ্যাঁ লাগবে আসলে, কিছুটা সমস্যার কারণে আসলে এখন নেওয়া হচ্ছে না, এই টিউশন নেবো, ওই যে ট্রাই। আর এই ক্লাসগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে থাকবে, এগুলো আপনার পরবর্তীতে করতে পারবেন, আর সাপোর্টের জন্য তো আমি আর থাকবোই। আচ্ছা, যাই হোক, আমি কিন্তু এটা মূল ক্লাসটা, আজকের যে ক্লাসটা, এটা কিন্তু মূল ক্লাসটা, আমি মূল ক্লাসে চলে যাচ্ছি। এটা হচ্ছে জাস্ট আউটলাইনটা আমি দেখাইলাম। এটা হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে এটা ডিজিটাল মার্কেটিং এ আপনাদেরকে পরিচিত করানোর জন্য যে ক্লাসটা আমি রাখছি, এটা হচ্ছে এটা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। অ্যান্ড ডিজিটাল মার্কেটিং বর্তমান সময়ে যে আধুনিক বিষয়গুলো, আধুনিক মাধ্যমে যে মার্কেটিংগুলো করা হয়, এগুলো সবগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন ওয়ে বা পথ। এখন বিভিন্ন ওয়ের মধ্যে ধরেন করে যে ভিডিওটা দেখা যাইতেছে না। দেখা যাচ্ছে না, এখানে তো স্ক্রিন শেয়ার দেওয়া আছে স্যার। ভিডিও দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে, অনেক সময় নেট ইস্যুর কারণে দেখা যায় না। ফ্রিজ হয়ে গেছে। এটা কি নেট প্রবলেমের কারণে কি বুঝতেছি না আমি, কিন্তু আমার এখানে তো নেট আছে। হ্যাঁ, আর না আমরা দেখতেছি, হ্যাঁ মানে স্যার হ্যাঁ বন্ধু, দেখা যাচ্ছে তো। হয়তো দেখতে পারতেছে না, হয়তো উনার নেট ইস্যুর কারণে দেখতে পারতেছে না। স্যার একটু রিলোড দেন, দেখেন। আমি কি আবার কথা বলা শুরু করব? আচ্ছা হ্যাঁ, রাজাউল, হ্যাঁ এই স্যার যে বলো, উনি কি তোমার স্যার? জি জি, নেমার স্যার। মানে স্যার প্রেজেন্ট থেকে তোমাকে অবজার্ভ করতেছে, এটাই? না না, উনি ওয়েব ডেভেলপার, উনি মার্কেটিংটা শিখতে চাচ্ছে। আচ্ছা আচ্ছা উনি একজন সিনিয়র ওয়েব ডেভেলপার, প্রায় আচ্ছা। 4-5 বছর যাবত কাজ করতেছে। স্যার দেখতে পাচ্ছেন এখন ভিডিওটা? হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং কাকে বলে এটাকে আমরা মোটামুটি বুঝি। জি জি। মার্কেটিং কি, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, তারপর হচ্ছে গিয়া বিভিন্ন ওয়ে আছে মার্কেটিং এর। এখন টিভি গুলাতে যে অ্যাড চালায়, এগুলো কিন্তু ডিজিটাল মার্কেটিং এর পদ্ধতির মধ্যেই পড়ে। তারপর হচ্ছে গিয়া গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম, টুইটার,
এগুলো সবগুলোই ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন ওয়ে। তারপর হচ্ছে why we need to learn digital marketing. ডিজিটাল মার্কেটিং আমরা কেন শিখব? অ্যাকচুয়ালি বর্তমান যে সময়টা আমরা কিন্তু ধীরে ধীরে আধুনিকতার দিকে যাচ্ছি। আমাদের যে আইটি সেক্টরটা প্রতিনিয়ত ডেভেলপ হচ্ছে, যেখানে প্রতিনিয়ত আমাদের মার্কেটিংটা প্রয়োজন। স্যার কিছুক্ষণ আগে যেটা বলছে যে মার্কেটিংটা জরুরি, কারণ মার্কেটিং সেলস পৃথিবীতে যতদিন থাকবে মার্কেটিং ততদিন থাকবে, হচ্ছে মূল একটা পয়েন্ট। এখন যা কিছু সেল করেন না, আপনি একটা কাপড় সেল করতে চাচ্ছেন, বর্তমানে তো আপনার ফুড অনেক সেল হচ্ছে, এটা কিন্তু খুবই জরুরি একটা সেক্টর, যেখানে মানুষের অভাব অনেক বেশি। বাংলাদেশে এত মানুষ শেখে ডিজিটাল মার্কেটিং বা বিভিন্ন সেক্টর শেখে, কিন্তু প্রফেশনালি শেখে না। এখন কিছু বিষয় আছে যেটা হচ্ছে গিয়া যে ফ্রিল্যান্সার বাংলাদেশে অনেক আছে, কিন্তু ফ্রিল্যান্সাররা আপনার ফ্রিল্যান্সিংয়ের কিছু কিছু সেক্টর আছে, পুরা প্রপার যে সেক্টরটা এটা শেখায় না তারা। আমি অনেক ভাইকে চিনি যারা ডিজিটাল মার্কেটিং মানে ফ্রিল্যান্সিং করে অনেক টাকা ইনকাম করে, কিন্তু যে পুরা যে একটা বিজনেস সেট আপ, তারা কিন্তু এই সেট আপ নিয়ে কখনো কোর্স করায় না। এবং কি আমি যেখানে কোর্স করছি উনি আমাকে পুরাটা দেখাইছে, কিন্তু মাত্র 9-10 হাজার টাকা দিয়ে আমরা কোর্স কিনি, যার কারণে আমাদের এই প্রবলেমটা হয় যে আমরা এই সামান্য টাকা অনেক কিছু আমরা পেতে চাই, কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া পসিবল হয় না। যার কারণে বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং বা যে কোনো সেক্টরে প্রপার কোর্স পাওয়া খুবই টাফ। আমি সেটাই বুঝেছি তোমাকে, যে আমি একটু আগে প্রশ্ন করলাম, হ্যাঁ এই জন্যই আমি কিন্তু করেছি, কারণ আমরা তো নিজেরও একটা কোর্স নিচ্ছি, মেবি তুমি জানো, আলামিন সহ। কিন্তু আসলে আমরা বেসিক জিনিসটাই শিখছি। এই বেসিক জিনিস দিয়ে কি আমি মার্কেট প্লেসে কাজ করতে পারবো, বা ফর ফ্রিল্যান্সার .com এগুলাতে কি কাজ পাওয়া সম্ভব? কোনোভাবেই সম্ভব না, কারণ আমরা কিছুই শিখিনি। এক কথায় বলতে আমরা কিছুই শিখিনি, কারণ আমাদেরকে সর্বর্ণ জাস্ট লেভেল 1 সর্বর্ণ, লেভেল 2 ব্যঞ্জনবর্ণ, আমার কাছে এটাই, এছাড়া এর বাইরে আর কিছুই মনে হয় নাই। না বাক্য গঠন করা, কিছুই শিখায় না। হ্যাঁ, বাক্যগুলা শেখানো হয় না, বাক্যগুলা দিয়ে একটা সেন্টেন্স যে তৈরি করবো আমরা, ওটাই করানো হয় না। তাহলে আমি মার্কেটে কিভাবে কাজ করব? হ্যাঁ, আমি হাত পা ভেঙে আমাকে বসা রেখেছে, শুধু ওষুধ গুলা খাওয়াইছে 2-4 দিন, এরকমই মনে হয়েছে, কিন্তু আমি কিভাবে উঠবো, উঠে দাঁড়াবো এবং হাঁটবো, এটাই শিখাই নাই। তো তাহলে এটাই ডিজিটাল মার্কেটিং আমাদেরকে শেখানো, কোর্স করানো। প্রত্যেকটা সেক্টরে এই দুর্নীতিগুলো চলতেছে, এডমিশন নিয়ে নেওয়ার নাম করে অ্যাফিলিয়েট করানো, এটাই আমার কাছে খুব খারাপ লাগার বিষয়। আমি এই জন্যই তোমাকে জিজ্ঞেস করলাম যে এতগুলা টপিক নিয়ে কি তুমি মানে করবা কিনা, না 5-6টা টপিক নিয়ে ওটা দিয়ে স্কুল ফুল করবা? আমি এই সেক্টরে এই যে যে টপিকগুলো আমি এখানে আনছি তার সবগুলো আনি নাই, কারণ হচ্ছে সবগুলা প্রয়োজন পড়ে না, যার কারণে আমি সবগুলা টপিক এখানে আনি নাই। তারপরে হচ্ছে গিয়ে বাংলাদেশে আমরা স্বল্প টাকায় 3-4 হাজার টাকায় কোর্স কিনে আমরা চিন্তা করি যে অনেক কিছু পাবো, আসলে এরকম পাওয়া যায় না। এটা দেবে কিভাবে? 3-4 হাজার টাকা আপনাকে কয় মাস কোর্স করাবে, একজন কয় মাস আপনার পিছনে দৌড়াবে? এই বিষয়টা যখন আমরা খেয়াল করব তখন আমরা এই বিষয়গুলো বুঝবো যে 3-4 হাজার টাকার কোর্সে কোনো কিছু শেখার মতো কোনো কিছু নাই। যাই হোক, তারপর হচ্ছে গিয়া ডিজিটাল মার্কেটিং শেখার জরুরি এজন্যই যে আগামী বিশ্বে যে সেলসের যে বিষয়টা আছে, বাংলাদেশে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার খুবই কম, যার কারণে মার্কেটে ডিজিটাল মার্কেটের চাহিদা থাকা সত্ত্বেও ইন্টারভিউ দেয়, চাকরি পায় না, বা ডিজিটাল মার্কেটিং শিখে কিছুদিন পরে বাদ দেয় বা ছেড়ে দেয়, আর কোনো কাজ কাম নাই। এই বিষয়টা হচ্ছে গিয়া প্রতিনিয়ত ঘটে। এবং কি আমি যাদের সাথে ক্লাস করছি তাদের কিন্তু বেশিরভাগ, সবাই না, বেশিরভাগ কিন্তু ঝরে পড়ছে। আমিও ওরকমভাবে ভালো কিছু করছি বা এরকম কিছু না, কিন্তু আমি ছেড়ে দিই না, আমি শেখার একটা ইচ্ছায় আছি। আর এবং কি নিজেকে যাচাই করার জন্য এই কোর্সটা করা, স্যারের সাথেও এ বিষয়ে কথা বলছি। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং বিজনেস গ্রো করার জন্য কি কি সহযোগিতা করে। এখন ধরুন আমরা গ্রামে যখন একটা দোকান দেই, ওই দোকানে আমরা কয়জন পার্সনের কাছে সেল করি, ধরেন 10 জন 20 জন, বা গ্রামে 400 500 1000 3000 মানুষ থাকে, বা 5000, এরকম একজন নির্দিষ্ট মানুষের কাছে আমরা পরিচিত থাকি, আমাদের ফেসটা পরিচিত থাকে। কিন্তু ফেসবুকে যখন আমরা কোনো কিছু আনবো, কোনো একটা প্রোডাক্ট সেল করার জন্য,
আমরা অ্যাড চালাবো তখন কিন্তু 2-4-5 জন বা 2-4-5 হাজার মানুষের কাছে পৌঁছাবে না। এটা 2-4-5 লাখ 10 লাখ কোটি মানুষের কাছে পৌঁছাবে। তাহলে যখন আমরা অফলাইনে কোনো একটা বিজনেস করব, এর থেকে কি মনে হয় না যে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে যদি আমরা একটা বিজনেস অনলাইনে গ্রো করাতে চাই, তাহলে কি ডিজিটাল মার্কেটিংয়ের প্রয়োজন অনেক বেশি না? যদি ডিজিটাল মার্কেটিং করে আমরা কোনো একটা বিজনেস দাঁড় করাতে চাই, তাহলে কিন্তু আমরা অনেকগুলা অডিয়েন্স পাচ্ছি। কিন্তু আমরা যখন অফলাইনে একটা বিজনেস করব, তারপরে হচ্ছে গিয়ে ওখানেও কিন্তু কম্পিটিটর আছে। একটা গ্রামে কিন্তু একটাই মুদিখানা দোকান থাকে না বা একটাই কাপড়ের দোকান থাকে না। ওখানে যদি 5,000 অডিয়েন্স থাকে, তাদেরকে কিন্তু বিভিন্ন দোকানে দোকানে ভাগ হয়। একইভাবে বাংলাদেশে যখন আপনি একটা বিজনেস গ্রো করাতে চাবেন, তখন কিন্তু আপনার গ্রো করানোর জন্য কিন্তু আপনার কম্পিটিটর যারা আছে তারা কিন্তু আপনাকে দেখবে, আপনার যে বিজনেস যাচাই করবে। যখন আপনি প্রপারলি অ্যাড রান করবেন, তখন কিন্তু আপনি বেশ কিছু মানুষের কাছে প্রপারলি অ্যাডটা পৌঁছাতে পারবেন। আর অ্যাডটা পৌঁছাবেন কীভাবে? ফেসবুক আছে। বাংলাদেশে ফেসবুকের কথা আমি বারবার এজন্যই বলতেছি যে বাংলাদেশে ফেসবুক ছাড়া খুব বেশি জায়গায় অ্যাড চালানো হয় না। গুগল অ্যাডস বাংলাদেশে চালানো হয় না, বিকজ গুগলে আমরা কেউ সার্চ করে কোনো কিছু কিনিই না কখনো। গুগলে সার্চ করে প্রাইস জানার জন্য ওয়েবসাইটে গিয়ে প্রাইস জানি, এটাই। তারপরেও কিছু মানুষ আছে, খুব বেশি না। আমি যখন গুগলের অ্যাডসের জন্য কিওয়ার্ড রিসার্চ করি বা এসইওর জন্য কিওয়ার্ড রিসার্চ করি, বাংলাদেশে কিওয়ার্ড পাওয়া যায় না। ধরুন আপনি টাঙ্গাইলের শাড়ি সেল করবেন, এখন এলাঙ্গা বাজারে যদি আপনি একটা দোকান দেন, ওখানে ধরেন কতক্ষণ, প্রত্যেকদিন আপনি 10 ঘন্টা দোকান খোলা রাখলেন, খোলা রেখে আপনি অনেক ক্লায়েন্ট পাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু ক্লায়েন্টগুলো পাবেন সবগুলো আপনার দোকান থেকে কিনবে না। কিন্তু যদি আপনি ফেসবুক বা ডিজিটালভাবে কোনো একটা দোকান বা অনলাইনে কোনো শপ করেন, সেক্ষেত্রে যারা আপনার ক্লায়েন্ট থাকবে বেশি, আমার কি মনে হয় না যে ধরেন 1 লাখ মানুষের কাছে যদি আমি কোনো একটা জিনিস প্রচার করি, সেখানে যে সেলটা পাবো, বা 5,000 মানুষের কাছে কি ওই সেলটা পাওয়া সম্ভব? মনে হয় না, সম্ভব না। কিন্তু আমরা যখন অনলাইনে সেল করব, সেক্ষেত্রে কিন্তু অনেক মানুষ আমরা পাবো অনলাইনে, যেখানে আমাদের নতুন ক্লায়েন্ট থাকবে। তারপর আমরা একই মানুষকে বারবার টার্গেটিং করতে পারবো। ধরেন একজন আমার পেজে থেকে ঘুরে গেছে, পেজে আসছিল, এসে ঘুরে চলে গেছে, আমরা তাকেও টার্গেটিং করে অ্যাড চালাতে পারবো। তাহলে কি আমাদের যে বিজনেসটা দ্রুত গ্রো করার একটা বিষয় আছে, আমাদের বিজনেসটা দ্রুত গ্রো করবে। আচ্ছা, তারপরে হচ্ছে হোয়াট উই নিড টু বিল্ড টু বি এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য আমাদের কী কী প্রয়োজন? দেখুন, আমাদের একটা মূল সমস্যা কি, আমরা নিজের উপর বিনিয়োগ করতে চাই না। এটা হচ্ছে আমাদের মূল একটা সমস্যা। আমরা কি করি, একটা কোর্স করব, কোর্সটা শেষ করব, আমরা কাজ পেয়ে যাব। বিষয়টা এমন না। আপনি একটা কোর্স করলেন, সাথে সাথে কাজ পাবেন, এরকম না। আপনার জন্য কাজ নিয়ে কেউ বসে নেই। আপনাকে সবার সাথে প্রতিযোগিতা করে আপনাকে কাজ পেতে হবে, কাজ নিতে হবে। এখন ক্লায়েন্ট আপনাকে কেন কাজ দেবে, এই বিষয়টা আপনি ধরেন, আপনি বললেন যে আমি 3 বছর যাবৎ ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, কিন্তু আপনি যে 3 বছর যাবৎ ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, এটার প্রমাণ কি? এটা তো ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞাসা করবে। আপনি এসইও পারেন, এসইও যে আপনি পারেন, এটার প্রমাণ কি? তখন যে বিষয়টি আছে, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটারের কয়েকটা জিনিস থাকা জরুরি। তার মধ্যে একটা হচ্ছে যে আপনার একটা ফেসবুক পেজ থাকতে পারে, আর ফেসবুক প্রোফাইল তো থাকবেই, এটাই স্বাভাবিক। ফেসবুক পেজে আপনি প্রতিনিয়ত নিজেকে আপডেট করলেন যে আজকে আমি এই কাজটা করলাম বা এই কাজটা শিখলাম, বা আজকে আমি একজন ক্লায়েন্টকে একটা পেজ সেট আপ করে দিলাম, বা একটা অ্যাড সেট আপ করে অ্যাড রান করে দিলাম। এরকমভাবে প্রতিনিয়ত আপনি যখন একটা পেজে বা একটা আইডিতে প্রতিনিয়ত থাকবেন,
প্রতিনিয়ত কন্টেন্ট পাবলিশ করবেন ডিজিটাল মার্কেটিং নিয়ে, তাহলে কিন্তু আপনার যে অ্যাক্টিভিটি এটা কিন্তু ক্লায়েন্টকে আপনি দেখাতে পারবেন। শুধু ফেসবুক পেজ এটা বিষয় না, আপনাকে আরও কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে যে ডুয়াল কারেন্সি কার্ড, যেটা হচ্ছে গিয়ে আপনার পাসপোর্ট অবশ্যই থাকতে হবে, ইবিএল, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা, এগুলো যে কোনো ব্যাংক থেকে আপনি এটা সংগ্রহ করতে পারবেন। ইবিএল ব্যাংকটা হচ্ছে একজন ডিজিটাল মার্কেটারের জন্য হার্টের মতো কাজ করে। যেমন আপনি যদি ফেসবুকে অ্যাডস ক্রিয়েট করেন, এখন ধরেন আপনি আপনাকে মানে যে কাজ দেবে অ্যাডস রান করার জন্য, সে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কি ইতিপূর্বে কোথাও অ্যাড রান করছেন, যেটা আমি প্রায় 6 মাস আগে আমি এই প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম। তখন আমি বলছিলাম যে অ্যাড রান আমি এখনো করিনি, কারণ আমার ডুয়াল কারেন্সি কার্ড নাই। তো এই সমস্যাটা ফেস করবেন আপনি যখন ডিজিটাল মার্কেটার হিসেবে মার্কেটে আসবেন, তখন কিন্তু আপনি এই সমস্যা ফেস করবেন। তো আপনি একটা ডুয়াল কারেন্সি কার্ড সংগ্রহ করবেন। যে কোনো ব্যাংকে গেলে আপনি পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্ট নিয়ে যাবেন, আর ছবি, আপনার আব্বা আমার ভোটার আইডি কার্ডের ফটোকপি, আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম নিবন্ধন, এগুলো নিয়ে আপনি ডুয়াল কারেন্সি কার্ড অবশ্যই সংগ্রহ করবেন। ডুয়াল কারেন্সি কার্ড হচ্ছে একজন ডিজিটাল মার্কেটারের জন্য হার্টের মতো কাজ করে। ডুয়াল কারেন্সি কার্ড ব্যতীত আপনি ডিজিটাল দুনিয়ায় কোনো কাজ করতে পারবেন না। বিকজ আপনি যদি একটা অ্যাডস ক্রিয়েট করেন, অ্যাডসে পেমেন্ট করার জন্য আপনার ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। আপনি সিএমরাশ কিনবেন, এর জন্য ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। মজবার কিনবেন, ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। আপনি যাই করেন না কেন, আপনি একটা ওয়েবসাইট বানাবেন, ডোমেন কিনবেন, হোস্টিং কিনবেন, এগুলোর জন্য আপনার ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? জি, কথা বোঝা যায়। অ্যাকচুয়ালি আমি কতটুকু বলতে পারতেছি আমি জানি না, বিকজ এটা আমি প্রথম ক্লাস নিচ্ছি। তারপর হচ্ছে ওয়েবসাইট, যেটা আমাদের জরুরি। একটা ওয়েবসাইট নিজেদের পোর্টফোলিও বানানো, এটা আমি প্রথম দিকে এটা করতে বলবো না, বিকজ আপনি মিনিমাম 1 বছর সুন্দরভাবে শিখবেন। কিন্তু আর একটা বিষয় কি, আপনার যে কাজগুলো, এই কাজগুলো শেখার জন্য আপনার ওয়েবসাইটটা জরুরি। আপনি গুগল অ্যাডস, ধরেন আপনি গুগল অ্যাডস চালাবেন, এটা আপনি একটা ট্রাই করবেন। নিজের উপর অনেক ইনভেস্ট করতে হবে, এটা হচ্ছে গিয়ে মূল ফোকাস করতে হবে ইনভেস্ট। আপনার ইনভেস্ট লাগবে, টাকা ছাড়া কোনো কিছু শিখতে পারবেন না আপনি। এখন ধরেন আপনি ফেসবুকে অ্যাড চালাবেন, অ্যাড চালাতেই হবে আপনাকে, বিকজ আপনি আপনার পেজে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইলেন, চালিয়ে দেখলেন যে আপনার যে অ্যাডটা প্রপারলি কাজ করতেছে কিনা, আপনি কতটুকু এক্সপার্ট বা আপনি কাজটা পারেন, নিজেকে জাজ করার জন্য হলেও আপনার হচ্ছে গিয়ে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, এমনকি অ্যাডস চালাতে হবে। অ্যাডস না চালাইলে আপনি বুঝবেন না যে আমি কাজটা পারি। তারপর হচ্ছে ওয়েবসাইট পোর্টফোলিও। ওয়েবসাইট যেটা আমাদের লাগে সেটা হচ্ছে যে আপনি যখন বাইরের কান্ট্রিগুলোতে এসইও জব খুঁজবেন, ধরেন লিঙ্কডইন আছে, তারপর হচ্ছে গিয়ে ফাইবার, আপওয়ার্ক, এগুলোতে যখন জব খুঁজবেন আপনি, তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে কাছে চাবে যে তুমি যে ডিজিটাল মার্কেটিং বা সার্চ ইঞ্জিনের কাজ পারো, এর একটা প্রমাণ দাও আমাকে। তখন আপনি কি দেবেন? তখন আপনি আপনার যদি একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, আপনি ওয়েবসাইটটা দিয়ে বলবেন যে এই যে আমার ওয়েবসাইট, এটা আমি সকল কাজ করে, এসইও, লোকাল এসইও, টেকনিক্যাল, ব্যাকলিঙ্ক, সব কিছু আমি আমার ওয়েবসাইটে করছি এবং কি আমার ওয়েবসাইটটা গ্রো করছি। তাহলে কিন্তু আপনার একটা প্রমাণ। এটা এটা হচ্ছে গিয়ে এসইও প্রজেক্ট পাওয়ার জন্য প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে। তারপর আগাচ্ছি আমি। এটা হচ্ছে গিয়ে অ্যাডসের একটা মডেল। বাংলাদেশে যে অ্যাডসগুলো চালানো হয় সেটা হচ্ছে আইডা মডেলের অ্যাডগুলো চালানো হয়। তারপর আরও কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে আপনার রিটার্গেটিং, বা এগুলো হচ্ছে লং টাইম। তবে সবথেকে ফাস্ট কাজ করার জন্য হচ্ছে গিয়ে আইডা মডেল। আইডা হচ্ছে অ্যাওয়ারনেস, এতে হচ্ছে অ্যাওয়ারনেস, আইতে ইন্টারেস্ট, ডিতে ডিজায়ার, এতে অ্যাকশন। এখন অ্যাওয়ারনেসটা কি? অ্যাওয়ারনেস হচ্ছে আপনি যে একটা বিজনেস বা একটা সার্ভিস নিয়ে বাজারে আসছেন, এটা মানুষকে জানান দেওয়া।
আপনি এই সুন্দর একটা গ্রাফিক্স করলেন, একটা কন্টেন্ট লিখলেন বা আপনি একটা ভিডিও কন্টেন্ট লিখলেন, লিখে আপনি এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইলেন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যখন আপনি চালাবেন তখন মানুষ দেখবে আপনাকে, অর্ডারও করতে পারে, অর্ডারও করবে কেউ কেউ। তারপর হচ্ছে আপনাকে দেখবে যে আপনি শাড়ি সেল করতেছেন বা হচ্ছে গিয়ে আপনি পদ্মার ইলিশ সেল করতেছেন, টাঙ্গাইলের চমচম সেল করতেছেন। এই বিষয়গুলো হচ্ছে কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে হচ্ছে কি নিজেকে জানান দেওয়া হয়। তারপর হচ্ছে একটা কন্টেন্টে বেশ কিছু সেক্টর থাকতে হয়। একটা কন্টেন্টের ৪-৫টা সেক্টর আছে। তার মধ্যে ধরেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কি? যখন স্টোরি টেলিং একটা কন্টেন্ট সাজাবেন, সেখানে হচ্ছে গিয়ে ৪-৫টা সেক্টর থাকবে। যেখানে হচ্ছে গিয়ে আপনার অ্যাওয়ারনেস হচ্ছে গিয়ে ইন্টারেস্ট। আপনি অবশ্যই এমন একটা কন্টেন্ট লিখবেন বা এমন একটা ভিডিও ক্রিয়েট করবেন যেটা মানুষ দেখলেই আপনার প্রতি একটা আকর্ষণ কাজ করবে। আপনার লেখাটা পড়লে জানতে ইচ্ছা করবে সে কি করে, এটা। তারপর হচ্ছে গিয়া ডিজায়ার। এখন আপনার সাথে কানেক্টেড, ধরেন প্রথমে আপনি জানান দিলেন যে আপনি একটা শাড়ি সেল করতেছেন। তারপরে আপনি শাড়ির বিভিন্ন বেনিফিটেড যে জায়গাগুলো আছে বা যে জিনিসগুলো আছে শাড়ির, এই বেনিফিটেড জিনিসগুলো যখন আপনি মানুষের কাছে তুলে ধরবেন তখন সে আকৃষ্ট হবে। তারপর হচ্ছে গিয়া ক্লায়েন্ট বা অডিয়েন্স আপনার দিকে মানে আপনার সাথে একটা কানেক্টেড হওয়ার চেষ্টা করবে। এটা ইমোশনালি হতে পারে, তারপরে পার্সোনালি হবে। এভাবে যখন আপনার সাথে কানেক্টেড হয়ে যাবে তখন কিন্তু ওই যে অডিয়েন্স বা পার্সন, সে কিন্তু তখন অ্যাকশনে চলে যাবে। এটা হচ্ছে কি আপনার আইডা মডেলের সবথেকে দ্রুত কাজ করা আইডা মডেল। আর বাংলাদেশে সবাই আইডা মডেলে অ্যাডস ক্রিয়েট করে। তারপরে এ বিষয়টাকে আরো বলবো আমি কথা আইডা সম্পর্কে। হ্যাঁ, করে কন্টিনিউ করো, সমস্যা নাই তো। আইডা সম্পর্কে আর কোনো বলবো আমি কোনো কিছু? কিছুটা কম বুঝি, বলতে পারো। এখানে আমি আরেকটা বিষয় বলি যে ডিজিটাল মার্কেটিং এর কয়েকটা বই আছে। শাহরজ ফার্দির নাম শুনছেন আপনারা? জি, জি। শাহরজ ফার্দি। শাহরুখ খানের? না। জি জি, উনি হচ্ছে গিয়ে একজন ডিজিটাল মার্কেটার। ওনার একটা বই আছে, নাম হচ্ছে গিয়া যে মার্কেটিং বিক্রি বাড়ায়। তারপর উনি আরো কয়েকটা বইয়ের কথা বলছে এখানে, যে বইগুলো পড়লে আপনি ডিজিটাল মার্কেটিং বিভিন্ন মানে নিজের বিজনেস গ্রো করার জন্য যে বিষয়গুলো জানার প্রয়োজন, এই বিষয়গুলো মোটামুটি আপনি জানতে পারবেন। এখন আচ্ছা, আইডা মডেলটা আমি আবার বলতেছি এই বিষয়টা। দেখুন, অ্যাওয়ারনেস হচ্ছে মার্কেটে আপনি যখন কোনো একটা পণ্য ছাড়ার আগে আপনার বা কোনো কোম্পানির অস্তিত্ব জানান দেওয়া। যেমন আপনি একটা ফেসবুকে পেজ ক্রিয়েট করতে পারেন। এই ফেসবুক পেজ দিয়ে আপনি যদি পেইড মার্কেটিং করতে পারেন, অথবা ফ্রি মার্কেটিং করা যায় বিভিন্ন গ্রুপে। ফ্রি মার্কেটিং করে বাংলাদেশে তেমন কোনো সেল পাওয়া যায় না, বিকজ ফ্রি মার্কেটিং করে পরিশ্রম অনেক বেশি করতে হয়। নিজেকে প্রতিনিয়ত আপনার এই এখানে পোস্ট করতে হয়, ওখানে শেয়ার করতে হয়। এগুলা করে যে সময়টা নষ্ট, ওই সময়টা দিয়ে আপনি পেইড মার্কেটিং করে এর থেকে ভালো একটা বেনিফিট পাবেন। তারপর হচ্ছে রিটেনশন। এখানে যেটা আছে রিটেনশনের যে বিষয়টা আছে,
সেটা হচ্ছে যে আপনি যে সেল করতেছেন, বাজারে কোনো একটা প্রোডাক্ট সেল করতেছেন, এটা লয়ালিটি। আপনি প্রপারলি একজনকে সার্ভিস দিচ্ছেন কিনা, আপনার যে সার্ভিসটা দিচ্ছেন এটা ভালোভাবে দিচ্ছেন কিনা। কাইন্ডলি মিউট করুন। হাউ ক্যান উই বিল্ড দিস লয়ালিটি? এখন ধরেন আপনি কারো কাছে কোনো একটা কিছু সেল করছেন। আমি শাড়ির কথা বারবার বলতেছি এজন্য যে শাড়ি নিয়ে আমি কিছু বিষয় জানি, বা শাড়ি নিয়ে আমি একটা বিজনেসের কাজ করছি, যার কারণে শাড়ির বিষয়টা বলতেছি। ধরুন আপনি একটা ক্লায়েন্টকে শাড়ি বিক্রি করছেন। এখন ক্লায়েন্ট যে শাড়িটা পাইছে, এই শাড়িটা এত ভালোভাবে পৌঁছাইছে কিনা, তারপর সঠিক সময়ে পাইছে কিনা, শাড়িটার মধ্যে কোনো ঝামেলা ছিল কিনা, এই বিষয়গুলো হচ্ছে আপনার যে বিজনেস করতেছেন এটা ভালোভাবে বিজনেস করতেছেন কিনা এগুলো জানান দেয়। রিটেনশন, একজন, আপনি কারো কাছে একবার প্রোডাক্ট সেল করছেন এবং কি আবার সেল করতে চাচ্ছেন। Okay, আচ্ছা, আপনি যখন কোনো একটা ক্লায়েন্টকে সরাসরি আপনার ধরে রাখতে চাইবেন, যে লং টাইম সেল যদি করতে চান, সেক্ষেত্রে আপনাকে সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনি ফলো করতে পারেন। যেমন ধরুন আপনি একজনের ক্লায়েন্টকে আপনি শাড়ি সেল করলেন, তারপরে আপনি ডেলিভারি হওয়ার ৩-৪ দিন পরে আপনি তাকে একটা ইমেল পাঠালেন, ইমেল ক্যাম্পেইন করলেন, বা তার ফোনে একটা এসএমএস পাঠালেন যে আপনি প্রোডাক্টটা ভালোভাবে পাইছেন কিনা, কোনো সমস্যা হয়েছে কিনা, শাড়িটা কেমন হয়েছে, বা কোনো সমস্যা হয়েছে কিনা, এই বিষয়গুলো যখন আপনি জানবেন, তখন কিন্তু কারো কাছ থেকে সাউন্ড আসতেছে, বুঝতেছি না আমি। আচ্ছা, আর 15 মিনিট সময় আছে আমার এখানে। যখন আপনি এই বিষয়গুলো ক্লায়েন্টের কাছে জানার চেষ্টা করবেন, তখন ক্লায়েন্ট আপনাকে ভালো বুঝবে এবং কি ভালো জানবে। তখন কি করবে? আপনি একটা শাড়ি সেল করেছেন, আপনি তাকে কিছুদিন পরে নতুন একটা শাড়ি নিয়ে তাকে একটা ইমেল পাঠাতে পারেন যে, "আমাদের তো কোম্পানিতে নতুন একটা শাড়ি আমরা অফার প্রাইসে সেল করতেছি আপনার জন্য।" এরকমভাবে যখন আপনি একটা নতুন ইমেল ক্যাম্পেইন তাকে পাঠাবেন, তখন কিন্তু সে পুনরায় আপনার ওয়েবসাইটে আসবে বা ফেসবুক পেজে আসবে, এসে দেখবে এখন আপনার কী অফার চলতেছে। এগুলা দেখে যে না, ও চিন্তা করবে যে না, অনেক ভালো সার্ভিস, তাহলে এখান থেকে আবার একটা প্রোডাক্ট কেনা যায়। এটা হচ্ছে গিয়ে লং টাইম যে একটা বিজনেস করার যে একটা চিন্তাধারা, এই চিন্তাধারা থেকে এই বিষয়গুলো যখন আপনি ধীরে ধীরে কালেক্ট করা শুরু করবেন, একটা সময় গিয়ে আপনার বড় একটা অডিয়েন্স দাঁড়িয়ে যাবে মার্কেটে। আর মার্কেটে যদি আপনার 10,000 অডিয়েন্স দাঁড়ায়, 10,000 মানুষের কাছে যদি আপনি প্রতিনিয়ত সেল করতে পারেন, তারপরে কিন্তু আর কিছু লাগে না। তারপর হচ্ছে পাবলিশিং গ্রেট কন্টেন্ট অন আওয়ার ওয়েবসাইট। এখন গ্রেট কন্টেন্ট আমরা আমাদের ওয়েবসাইটে বা ফেসবুক পেজে সুন্দর সুন্দর কন্টেন্ট পাবলিশ করতে পারি প্রতিনিয়ত। এতে করে আমাদের যারা অডিয়েন্স আছে তারা প্রতিনিয়ত আপডেট পেতে থাকবে। তারপর হচ্ছে ওয়েবসাইটে হতে পারে, ওয়েবসাইটে আপনি প্রতিনিয়ত কন্টেন্ট পাবলিশ করলেন। তারপরে থ্রো ইউটিউব সিরিজ। এখন ইউটিউব সিরিজে আরেকটা বিষয় আছে, ইউটিউব মার্কেটিং বেশিরভাগ কোম্পানি করে না, কিন্তু ইউটিউব মার্কেটিং করলে ধরেন কাস্টমারকে আপনি একটা ইউটিউবের ভিডিও লিঙ্ক দিয়ে কাস্টমারকে একটা ইমেল পাঠালেন, তাহলে কাস্টমার যখন ওখানে ক্লিক করবে তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। নিয়ে গেলে কাস্টমার আপনার যে কন্টেন্টটা আছে, সুন্দর একটা কন্টেন্ট যখন আপনি দেবেন, কাস্টমার কন্টেন্ট দিয়ে কিন্তু স্যাটিসফাই যদি হয়, তাহলে কিন্তু সে আবার আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনতে চাইবে এবং কি কিনবে। আচ্ছা, তারপরে পরের যে বিষয়টা আছে, উই ক্যান ডু দিস ইন ওয়ে। এখন মার্কেটিংয়ের 2টা পদ্ধতি আছে, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং আর হচ্ছে পেইড মার্কেটিং। ফ্রি মার্কেটিং হচ্ছে প্যারা বেশি। প্যারা বলতে কি, আপনি যদি বিভিন্ন গ্রুপে মার্কেটিং করতে চান, তাহলে আপনি কি সেল পাবেন ভালোভাবে? নিঃসন্দেহে ভালোভাবে সেল পাবেন না, এটাই স্বাভাবিক। আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং আপনি ফেসবুকে টাকা দিয়ে অ্যাড ক্রিয়েট করলেন, বুস্ট করলেন,
বুস্ট একটা জিনিস, অ্যাড অন্য একটা জিনিস। বুস্ট হচ্ছে গিয়ে কোনো টার্গেটিং থাকে না, আর অ্যাড হচ্ছে গিয়ে টার্গেটিং প্রপারলি করে দেন অ্যাডটা রান করা হয়। অলসো উই ক্যান ডু দিস ইন 2 চ্যানেল। এখন এখানে 2টা মিডিয়া আছে। আমরা যখন বিজনেস করি, আপনি খেয়াল করবেন যে বড় বড় যে বিজনেসগুলা, এগুলো কিন্তু সবগুলো ওয়েবসাইটের মাধ্যমে করা হয়। যেমন দারাজ, অ্যামাজন, এগুলা কিন্তু সবই ওয়েবসাইটে। এখন আউন মিডিয়া কোনটা? আউন মিডিয়া, পেইড মিডিয়া, 2টা মিডিয়া আছে। অ্যান্ড পেইড মিডিয়া হচ্ছে ফেসবুক পেজে গিয়ে যে ফেসবুক পেজ কিন্তু আমার আপনার না। ফেসবুক আপনি একটা পেজ খুলছেন, এর মানে কিন্তু এটার মালিকানা আপনার না, আপনাকে ফেসবুক যে কোনো সময় বের করে দিতে পারে। কিন্তু যখন আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে কাজ করবেন, তখন কিন্তু আপনার কেউ চাইলে আপনি আপনাকে বের করে দিতে পারবে না। এখন একজন চাইলে ফেসবুকে আপনি একটা ফাইন্যান্সিয়াল একটা ঝামেলা করলেন, ফেসবুক আপনাকে অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল করে দেবে। তারপর হচ্ছে গিয়ে আপনি এমনি কোনো একটা কন্টেন্ট বা যদি কোনো ভুল করেন, অ্যাড যখন কপি করবেন, কপিতে কোনো ঝামেলা হলে তখন আপনাকে আপনার যে অ্যাড অ্যাকাউন্ট আছে ওখান থেকে ডিজেবল করে দেবে। অ্যাড অ্যাকাউন্ট আর ফিরে নাও দিতে পারে। এরকম অনেক প্রবলেম হয়। ফেসবুকে এই প্রবলেমগুলো অনেক বেশি। কিন্তু যখন আপনি ওয়েবসাইটে কাজ করবেন, ওয়েবসাইটে, তখন এই সমস্যাগুলো হবে না। এই সমস্যাগুলো হবে না কারণ এর নিজস্ব আপনার সার্ভার, আপনি হোস্টিং কিনে এখানে আপনি আপনার প্রোডাক্ট সেল করতেছেন। কেউ আপনাকে বলার নাই। এই বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? জি, জি, বুঝতে পারছি। আচ্ছা, আমি কথাগুলো একটু সংক্ষিপ্ত করতেছি কারণ মিটিং এর আর 10 মিনিট আছে, তো 10 মিনিটে শেষ করে দিতে চাচ্ছি, এই জন্য আর কি। আর পরবর্তীতে হচ্ছে দেখি এখানে ডেভেলপিং ইউর মার্কেটিং প্ল্যান। আপনি যখন মার্কেটিং অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করবেন, তখন আপনাকে প্রতিনিয়ত প্ল্যান করতে হবে। প্ল্যানের মধ্যে কি? কনসিস্টেন্সি। এটা হচ্ছে কি আপনার প্রতিনিয়ত অ্যাড থাকতে হবে। আপনি একটা প্রত্যেকদিন ফেসবুকে যদি আপনি পোস্ট করেন, তখন কিন্তু আপনাকে অডিয়েন্সটা দেখবে প্রতিনিয়ত। কিন্তু আপনি অ্যাড প্রতিদিন আপনি দীর্ঘদিন পরে পরে দুঃখিত আমি। যাই হোক, কনসিস্টেন্সি যে বিষয়টা আছে সেটা হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখা। আপনি যখন ফেসবুকে কাজ করবেন, প্রত্যেক দিন মিনিমাম 4 থেকে 5টা আপনাকে পোস্ট করতে হবে। এবং 4-5টা পোস্টের একটা নিয়ম হচ্ছে গিয়ে আপনি সকালে 9টার দিকে একটা পোস্ট করলেন বা 2টা পোস্ট করলেন, দুপুরে 2টা পোস্ট করলেন, তারপর হচ্ছে গিয়ে আপনি বিকেলের দিকে 7টার দিকে একটা পোস্ট করলেন। তাহলে একটা ধারাবাহিকতা বজায় থাকলো। অডিয়েন্স, আপনি তো অ্যাড চালাচ্ছেন, অ্যাড চালালে কাস্টমার প্রতিনিয়ত আপনার পেজটা দেখতেছে। আর তখন যখন কাস্টমার দেখবে তখন কিন্তু আপনার যে নতুন নতুন যে পোস্টগুলো করতেছেন, এই একটা পোস্টগুলোরও ইনসাইট বা ইনক্রেজ হবে। তারপর হচ্ছে গিয়া ক্রিয়েটিং অনলাইন প্রেজেন্স। এখন আপনি যদি অনলাইনে প্রেজেন্ট না করেন নিজেকে, আপনার বিজনেসকে যদি প্রতিনিয়ত কন্টেন্টের মাধ্যমে প্রেজেন্ট না করেন, কাস্টমার কি জানবে যে আপনি বিজনেসটা করতেছেন? আপনি প্রত্যেকদিন একটা কন্টেন্ট যদি পাবলিশ করেন, সুন্দর করে ভিডিও বানিয়ে এডিট করে একটা কন্টেন্ট পাবলিশ করলেন, তাহলে কাস্টমার ওই ভিডিওটা দেখে আপনার বিজনেস সম্পর্কে পজিটিভ একটা ধারণা পাবে, যেটা আপনার বিজনেসের জন্য বিজনেসের জন্য অনেক ভ্যালুয়েবল। তারপরে হচ্ছে পাবলিশিং কন্টেন্ট কোয়ালিটি ইজ কোয়ান্টিটি। দেখেন, কিছুক্ষণ আগে আমি বললাম যে 4-5টা
পোস্ট পাবলিশ করার জন্য। আচ্ছা, এখন আপনি যে পোস্ট ক্রিয়েট করলেন, এই পোস্টটার কনটেন্টটা কেমন? এটা কিন্তু অনেকটা নির্ভর করে। তারপর হচ্ছে কোয়ালিটি। আপনি একটা গ্রাফিক্স করছেন, এটার কোয়ালিটিটা কেমন? একজন ডিজাইনার আপনি যে কনটেন্টটা লিখছেন, এই কনটেন্টটা দেখে বা পড়ে একজন ডিজাইনার সুন্দর একটা ডিজাইন করে দিতে পারে। যখন একটা পোস্ট বা একটা ইমেজ দেখে পাবলিক চাবে যে না, এই কনটেন্টটা পড়া যায় বা একটু পড়ে দেখি কেমন, তখনই কিন্তু আপনার বিজনেসটা গ্রো করবে দ্রুত। এখন যদি আপনি কোয়ালিটিফুল বা চিন্তা ভাবনা না করে একটা পোস্ট ক্রিয়েট করে দিলেন যার কোনো কোয়ালিটি নাই, ভালো কন্টেন্ট মানে ইমেজের কোয়ালিটি নেই, তারপর হচ্ছে কন্টেন্টের কোনো কোয়ালিটি নেই, তাহলে কিন্তু আপনি খুব একটা ভ্যালুয়েবল জায়গা অডিয়েন্সের মনে করতে পারবেন না। আপনার অডিয়েন্স কি দেখে আসবে? আপনার বিজনেসের অ্যাড দেখে আসবে, পোস্ট দেখে আসবে, কথা দেখে আসবে, তারপর হচ্ছে ভিডিও, এগুলো দেখে আপনি বিজনেস মানে এগুলো দেখেই আপনার বিজনেসের প্রতিনিয়ত আপডেট হবে, আপনার অডিয়েন্স বাড়বে। তারপর হচ্ছে সলভিং ইউর অডিয়েন্স প্রবলেম। এখন আপনি যাদের কাছে কোনো একটা সার্ভিস দিচ্ছেন তাদের সমস্যা কি, প্রবলেম খুঁজে বের করতে হবে, এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করতে হবে। আচ্ছা, আমি আর একটা মিটিং দিচ্ছি, বুঝছেন? এই মিটিংটা শেষ হয়ে যাবে তো আমি এখনই আর একটা মিটিং দিচ্ছি গ্রুপে, এখান থেকে বের হয়ে যান। কেটে দিচ্ছি। হ্যাঁ বন্ধু, হ্যালো। এই মিটিংটা শেষ করে দিচ্ছে আমি, আর একটা মিটিং এর লিঙ্ক এখনই দিচ্ছি আমি। বন্ধু আমি এখন ক্লাসে একটু থাকতে পারবো না, একটু সমস্যা তো। ঠিক আছে, ওটা পরে তুমি দেখে নিও। আচ্ছা। আচ্ছা। আচ্ছা রেজাউল ভাই, জি। আচ্ছা এটা জুমের মাধ্যমে কেন করাচ্ছেন? এটা গুগল মিটে তো করানো যেত। এটা তো গুগল মিটেই। হ্যাঁ, তো গুগল মিটে তো কাটার কথা না। এই যে আর 4 মিনিট আছে, আমি এটা কেটে দিচ্ছি, আমি এখনই আর একটা লিঙ্ক না না, দিচ্ছি। আমি বলতেছি কি লিংক তো কাটার কথা না, এটা তো 4 মিনিট আছে ঠিক আছে, কিন্তু টাইম ফিক্সড না করে তো এটা কন্টিনিউ করা যায়। এটা দেখি। হ্যাঁ, আচ্ছা। আমি তো মিটে যখন লিংকটা দিই ওটা তো কাটে না, ওটা বলতেছি লং টাইম করা যায়। আচ্ছা, ঠিক আছে। দেখি, আমি ওইটাই অ্যাকচুয়ালি বলতেছি। গুগল মিটে আমি কখনো ক্লাস করা নাই, যার কারণে আমি ভাবছি জুমের মতো হয় কিনা। আচ্ছা রাজল ভাই, আমি একটা কথা ফ্রেন্ডলি জিজ্ঞেস করতেছি, সেটা হলো আহ আলামিন কি মানে পরিচিত হয়? আলামিনের সাথে আমি লেখাপড়া করতাম। একই ও ব্যাচমেট? জি জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, তাহলে তো অনেকটা ক্লোজ হওয়ার কথা। জি জি, অনেকটা ক্লোজ। কিন্তু সে এতটা হতাশায় আছে, সবকিছুতে আছে, কিন্তু তোমার মতো একটা ব্রাইট স্টুডেন্ট বা ব্রাইট ট্রেনার বলো, যেটাই বলো, হ্যাঁ এখন তো তুমি ট্রেনার হতে যাচ্ছ, ঠিক আছে? তো সেখানে তো ও এতটা পিছিয়ে কেন? অ্যাকচুয়ালি উনি ওর কাছে তো ওর কাছে তো যে ইয়ে আছে, পিসি আছে মেবি। উনি হচ্ছে গিয়ে আপনার, কেউ যখন ছেড়ে দেয়, আমি কিন্তু আপনার 1 বছর যাবত আছি আমি ডিজিটাল মার্কেটিং এ। এখন ডিজিটাল মার্কেটিং আমি ছেড়ে দিই নাই, কিন্তু আলামিন তো ছেড়ে দিয়েছে। কিছুদিন কাজ করার পরে কাজ না পাওয়ার যে একটা হতাশার কারণে উনি কাজটা ছেড়ে হ্যাঁ। দিয়েছে। এটা হচ্ছে ওনার মেইন প্রবলেম। ও আচ্ছা আচ্ছা। না, যেহেতু তুমি বেস্ট ফ্রেন্ড আছো, তোমার থেকে তো সে অন্তত একটা নিশু আদায় করতে পারতো। মানে ও তো ফ্রেন্ড হিসেবে অন্তত তোমার কাছ থেকে একটা জিনিস শিখতে পারতো ভালোভাবে। একটা জিনিস নিয়েও তো সে কাজ করতে পারতো বা গিফট তৈরি করতে পারতো, গিফট তৈরি করে কাজের জন্য একটা ওর চাহিদা থাকতো বা নিজেকে পাবলিশ করতে পারতো ওভাবে, কিন্তু সেটা তো সে করে নাই, সেটা বলতে। আচ্ছা, এই বিষয়টা আমি একটু শেষে কথা বলি, বিকজ আমার এই বিষয়গুলো শেষ করে নিই। আচ্ছা, লিঙ্ক কি আমি দেবো? ও, আমি তো তোমাকে পাবো না। না না, এই যে দেখি যাচ্ছে না তো, মিটিং তো শেষ হয়ে গেছে কিন্তু ওই যায় নাই তো, কেটে যায় নাই তো। আচ্ছা যাই হোক। না, আরো 2 মিনিট আছে। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সলভিং ইওর অডিয়েন্স প্রবলেম। এখন
আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, এই সার্ভিসটা নিয়ে ক্লায়েন্টগুলো কি সমস্যার মধ্যে পড়ে? এখন আমি যে কোম্পানিতে আছি এখানে হচ্ছে গিয়ে ফ্রিজ, ইলেকট্রনিক্স বিভিন্ন প্রোডাক্ট সেল করি। এইখানে যে প্রবলেমগুলো ফেস করে সেটা হচ্ছে যে বিভিন্ন বিজনেসম্যানরা আপনার অর্ডার নেয়, অর্ডার নিয়ে কিন্তু মানে প্রোডাক্ট দেয় না, বা অর্ডার নিল, অর্ডার নিয়ে আপনার ডেলিভারি যে টাকাটা আছে 1-2 হাজার টাকা নেয়, দেন আপনি অর্ডারটা ক্যান্সেল করে দেয় বা অর্ডারটা ডেলিভারি করে না, এরকম একটা সমস্যা থাকে। এখন আমি এই সমস্যাটা নিয়ে যদি আপনি কাজ করেন, ধরেন আপনি গ্রহণযোগ্যতা যদি পান কাস্টমারদের কাছে, একটা প্রোডাক্ট আপনি 3 থেকে 5 দিনের মধ্যে সুন্দরভাবে ডেলিভারি করে দিলেন, কোনো ডেলিভারি চার্জ আগে নিলেন না, তারপর হচ্ছে গিয়া প্রোডাক্টটা সঠিক সময়ে সঠিক সুন্দরভাবে পৌঁছে দিলেন, এগুলো কিন্তু কাস্টমারের প্রবলেম সলভ করতেছেন। কাস্টমার বাংলাদেশে এই প্রবলেমটা সব থেকে বেশি, সেটা হচ্ছে যে ইলেকট্রনিক্স যে প্রোডাক্টগুলো বাংলাদেশে সেল করা হয়, যেমন রেজাল্ট ফিনিশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, শেষ। টাইম আপ। আচ্ছা, আমি এটা কেটে দিচ্ছি তাহলে। হ্যাঁ, লিখবি রে। স্যার আমি নিউ লিঙ্ক দিচ্ছি।